আপনারা শুনছেন কাউন্টলেস টেলস, গল্প যেখানে অল্প নয় ওখানেই তো সমস্যা। আমি যখনই পুলিশকে জানানোর জন্য থানায় যাই, আমার সাথে সাথে ওই ছোট ছেলেটাও যায়, পা জড়িয়ে থামানোর চেষ্টা করে। কোন ছেলেটা? ওরে বাড়িওয়ালার সেই ছেলেটা। মোড়া ছেলেটা? হ্যাঁ। অসম্ভব। কাউন্টলেস টেলসে আজ তোমরা শুনবে বাংলাদেশের সাহিত্যিক শাহেদ ইকবালের হাড় হিম করা ভয়ের গল্প সিঁড়ি অবলম্বনে প্রতি রাতে সে আসে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প প্রতি রাতে সে আসে। বাড়িটা সুরভির খুব পছন্দ হয়ে গেল। চমৎকার রেলিং ঘেরা টানা বারান্দা, মেঝে পর্যন্ত লোহার গ্রিল দেওয়া জানালা, ছাদে ওঠার জন্য ঝকঝকে সিঁড়ি, আর সেই রকমই সেগুন কাঠের পালিশ করা ছবির মতো ব্যালকনি। জানলার কাছে দাঁড়ালে সামনের বিশাল দিঘিটা চোখে পড়ে। ফুরফুরে বাতাসে যেন মন প্রাণ জুড়িয়ে যায়। বেশ কিছুক্ষণ সেই ঠান্ডা হাওয়ায় শরীর জুড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে সুরভি। বলেই ফেলে, বাড়িটা সত্যিই খুব চমৎকার। জয়ন্ত একটা দীর্ঘশ্বাস ফেলে। বাড়িটা তার পছন্দ হয়নি। জানলার গ্রিল থাকলেও ছাদে কোনো রেলিং নেই, রেলিং নেই সিঁড়িতেও। বাড়ির এক পাশে বিশাল পুকুর, অন্য পাশেই আবার রাস্তা, সারাক্ষণ গাড়ি ঘোড়া চলছে। বাচ্চা দুটোর জন্য বাড়িটা উপযুক্ত নয়, একেবারেই নিরাপদ নয়। সুরভি তা বুঝতে পারছে না। বাড়িওয়ালা অবশ্য বারবার বলেছে আগামী মাসের মধ্যে সিঁড়ি ও ছাদের রেলিং হয়ে যাবে। উনি নাকি দক্ষ মিস্ত্রি পান, দক্ষ মিস্ত্রি ছাড়া তিনি নাকি বাড়ির কোনো কাজেই কাউকে হাত দিতে দেন না। জয়ন্ত যদিও তার কথায় আশ্বস্ত হতে পারে, আশ্বস্ত হওয়ার কথাও নয়, কারণ প্রতিদিনই সে প্রতিবেশী কয়েকজন লোকের কাছে শুনেছে বাড়িওয়ালা গত 3 বছর ধরেই আশ্বাস দিয়ে আসছে সবাইকে, কিন্তু ওর কোনো সুরাহা হয়নি। ভদ্রলোক আজ আবার বললেন, একটু অপেক্ষা করুন জয়ন্তবাবু, আপনার যা চিন্তা সে চিন্তা আমারও, বুঝলেন কিনা? আপনাদের খুশি করা মানেই তো আমার খুশি থাকা। কিন্তু কি করব বলুন, মিস্ত্রিগুলোর দেশের বাড়িতে খোঁজ পাঠিয়ে আজই জানলাম ওদের আসতে আরও কটা দিন লেগে যাবে। তাই বলছি কি, এই কটা দিন একটু ম্যানেজ করে নিতে পারবেন না? বাড়িওয়ালার কথায় সুরভির কোনো প্রতিক্রিয়া হলো না, কারণ বাড়িওয়ালার কথা তার কানেই ঢোকে। সে বারান্দায় ফুলের টবগুলো সাজানোয় ব্যস্ত। ওর চারপাশে ঘুরঘুর করছে জিনি ও রিমি। জয়ন্ত আরেকবার নিঃশ্বাস ফেলল। মেয়ে দুটো মায়ের মতোই হয়েছে। একবার কোনো কিছু মাথায় ঢুকলে আর হুঁশ থাকে না। ভোগাবে, এরা তাকে প্রচুর ভোগাবে। রাতে সবগুলো জানলা খুলে দিয়ে ক্যাসেট প্লেয়ার অন করলো সুরভি। জনপ্রিয় হিন্দি গানের সুর বেজে উঠল। খোলা হাওয়ায় সুরভির চুল উড়ছে। সুরভি দাঁড়িয়ে আছে জানলার সামনে। অদ্ভুত মায়াবী লাগছে ওকে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতেই ওর যেন চোখে ঘুম চলে এলো। সারাদিন খুব ধকল গেছে, তাই অবশেষে একসময় সে ঘুমিয়েও পড়ল। এরপর বেশ কটা দিন কেটে গেছে। জয়ন্তকে অবাক করে দিয়ে পরের মাসে বাড়িওয়ালা ছাদের রেলিংয়ের কাজ শুরু করল। সিঁড়ির কাজেও হাত দেওয়া হলো। কাজ শেষ হতে 1 মাসের কিছু বেশি সময় লেগে গেল। কিন্তু তার আগেই ঘটে গেল অবিশ্বাস্য এক ঘটনা। দিন তারিখ ঠিক মনে নেই কারণ। সময়টা ছিল বর্ষাকাল। সারাদিন বৃষ্টি হওয়ার পর বিকেলে একটুখানি ধরে এসেছিল কেবল। মেঘলা আকাশের কারণে বিকেলটা মনে হচ্ছিল সন্ধ্যা। অফিসের কাজে হাসনাবাদ গিয়েছিল জয়ন্ত। ফিরতে ফিরতে দেরি হয়ে গিয়েছিল। অন্ধকার সিঁড়ি ভেঙে ওপরে ওঠার সময় হঠাৎ সে থমকে দাঁড়াল। তার মনে হলো কেউ একজন তার সাথে সাথে ওপরে উঠছে। সে জানতে চাইল
কে ওখানে? কেউ কোনো জবাব দিল না। জয়ন্ত পকেট থেকে লাইটার বের করলো। জায়গাটা বেশি সুবিধের নয়, দিনে দুপুরেও এখানে চুরি ডাকাতি হয়ে থাকে। গত সপ্তাহেই পাশের বাড়ির ইসমাইল সাহেবের টুইন ওয়ান চুরি গেছে। জয়ন্ত লাইটার জ্বালিয়ে বেশ কিছুক্ষণ চারিদিকে আলো ফেলেও কোনো কিছুর হদিশ পেল না। লাইটার নিভিয়ে দিল, তবু তার মনের অস্বস্তি দূর হলো না। একটা খচখচানি মনের মধ্যে যেন রয়েই গেল। এরকম অযথা ভয়ের অভিজ্ঞতা সঞ্চয় না করলেই নয়। কালকেই বাড়িওয়ালাকে বলতে হবে সিঁড়িতে আলো লাগানোর জন্য। কেমন ধারা ব্যবস্থা! একটা অন্তত টিউব লাইট তো থাকবে, নিজের পক্ষে টিমটিমে একটা ছোট্ট বাতিও তো জ্বালিয়ে রাখতে পারেন। ঘুরে দাঁড়াতেই আবার সে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করল, কিন্তু চমকে উঠে সে আবার শুনল সেই শব্দটা, সাথে সাথেই একজোড়া পায়ের শব্দ, যেন কেউ সিঁড়ি ভেঙে ওপরে উঠে আসছে তার পেছনে পেছনে। একটা নিঃশ্বাসের শব্দও যেন তার কানে ভেসে। জয়ন্ত গলা চড়িয়ে দ্বিতীয়বারের মতো জানতে চাই, কে ওখানে? এবারেও কেউ কোনো জবাব দিল না। কি আশ্চর্য! যাই হোক, পরের দিন বাড়িওয়ালাকে সবকিছু খুলে বলল জয়ন্ত। বাড়িওয়ালা অবশ্য হেসেই উড়িয়ে দিলেন, বললেন, আরে ধুর মশাই, এবারই ত্রিসীমানায় কারো ঢোকারই সাহস নেই। আর আপনি কি না হয়তো অন্ধকারে কোনো বেড়াল টেরাল হাঁটতে শুনেছেন। তা যা হোক, আমি এখনই সিঁড়িতে বাতি লাগানোর ব্যবস্থা করছি। বাড়িওয়ালা সত্যিই সেদিন সিঁড়িতে বেশ উজ্জ্বল একটা বাল্ব লাগিয়ে দিলেন, কিন্তু জয়ন্ত যেন তাও পুরোপুরি আশ্বস্ত হতে পারল না। তার কারণ হচ্ছে বাড়িওয়ালার হাব ভাব। বাড়িওয়ালার কথাবার্তায় কেমন যেন একটা সন্দেহ হচ্ছে তার। উনি কিছু একটা কি চেপে যাচ্ছেন, কোনো গোপন কথা বা ইঙ্গিত দিতে গিয়েও লুকিয়ে যাচ্ছেন, কিন্তু কেন কে জানে। সেদিন দুপুরের কথা। জয়ন্ত সে সময় বাড়িতে ছিল না, মেয়ে দুটো তখনও স্কুলে। সুরভি একা একা শোবার ঘরে একটা বই পড়ছিল, সম্ভবত উপন্যাস। দুপুরবেলা এই সময়টা ও সহজে কাটতে চায় না কোনো দিনই, বড্ড কেমন যেন একঘেয়ে লাগে। আর সে সেটা কাটানোর জন্য উপন্যাস এবং বইয়ের সাহায্য নেয়, যেটা একদিক থেকে ভালোই। বইটা পড়তে পড়তে সুরভি হঠাৎ টের পেল ঘরের ভেতর আলো কেমন যেন কমে আসছে। চট করে ঘড়ির দিকে তাকালো, বেলা 2:10। এই সময় আলো এতটা কমে আসার তো কোনো কারণ নেই। জানলা দিয়ে আকাশটা চোখে পড়ছে, ঝকঝকে আকাশ, মেঘের ছিটে ফোঁটাও নেই। তাহলে মুহূর্ত খানেকের মধ্যে আলো কমতে কমতে একেবারে অন্ধকার হয়ে গেল গোটা ঘর। বইয়ের অক্ষর তো দূরের কথা, নিজের হাতটুকুও তখন আর দেখা যাচ্ছে না। হতবাক হয়ে সুরভি তক্ষুনি আলো জ্বালানোর জন্য লাইটের সুইচ টিপল, কিন্তু সেই বাতি জ্বলল না। সম্ভবত পাওয়ার কাট। অগত্যা সুরভি দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলো। বারান্দায় ঘুটঘুটে অন্ধকার, ডায়ে বাঁয়ে কোনো কিছু নজরে আসছে না। অনুমানের ভিত্তিতে সামনের অন্ধকার জায়গার দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে সুরভি। উদ্দেশ্য ড্রয়িং রুম, কারণ রিচার্জেবল ল্যাম্পটা ওখানেই রাখা। কিছুটা এগোতে হঠাৎ এক ঝলক গরম বাতাস লাগলো সুরভির চোখে। সেই সাথে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল, গোঙানির শব্দ। হাত পা যেন ঠান্ডা হয়ে গেল সুরভির। শব্দের তীব্রতা এবং আকুলতা যেন বাড়তে লাগল। সুরভি বুঝল ও কেমন নিস্তেজ হয়ে পড়ছে, যেন এক্ষুনি জ্ঞান হারাবে। দাঁড়িয়ে থাকতে পারছে না। আর মিনিট খানেক পরে হলো তাই।
কাজের ছেলে দিবাকরটা বাজারে গিয়েছিল। ফিরে এসে দেখে সিঁড়ির কাছে হাত পা ছড়িয়ে পড়ে আছে সুরভি, নাক মুখ দিয়ে রক্ত গড়াচ্ছে। তাড়াতাড়ি ধরাধরি করে ওকে বিছানায় শুইয়ে দিয়ে হাওয়া করা হলো। ধীরে ধীরে শারীরিক অবস্থা একটু ঠিক হলো। না না, ওটা ওনার চোখের ভুল, নিশ্চয়ই চোখের ভুল। জোর দিয়ে বলল বাড়িওয়ালা। কিন্তু দিনের বেলায় আলো কমে যাওয়া, সেটা কিভাবে? আকাশে মেঘ ছিল হয়তো। কিন্তু ও যে বলল। আরে জয়ন্তবাবু, তিনি জানলা দিয়ে একদিকের আকাশ দেখেছেন, অন্যদিকের আকাশ তো দেখেননি। তবে গোঙানির শব্দ। হাল ছাড়ল না জয়ন্ত। নিশ্চয়ই কোনো বাচ্চার কান্না। অসম্ভব, বাচ্চা দুটো তো স্কুলে ছিল। আপনার বাচ্চা দুটো স্কুলে ছিল, কিন্তু আশেপাশের সব বাচ্চাগুলো তো স্কুলে ছিল না। তাদের মধ্যেই নিশ্চয়ই কেউ। আমার মিসেস সেই সময় আলোর সুইচটাও টিপলো, কিন্তু বাতি জ্বললো না। কারেন্ট ফেলিওর ইদানিং প্রায় হচ্ছে। তবে সিঁড়ির গোড়ায় সেই ছায়ামূর্তি দেখা, সেটার ব্যাপারটা কি? আপনাদের কাজের লোক, ওই কি যেন নাম, মনে পড়েছে, দিবাকর। ওই হতে পারে। আপনিই তো বললেন ঘটনার পর পরই দিবাকর এসে ঢোকে। হ্যাঁ, কিন্তু পেছন থেকে ধাক্কা দেওয়া। আহা, ওনার ব্রেন উত্তেজিত ছিল, এই অবস্থায় মাথা ঘুরে পড়ে গেছেন। কিন্তু জলের মতো। বাড়িওয়ালার স্ত্রীর নাম সুজাতা দেবী। বাড়িওয়ালা মুসলিম, তবে স্ত্রী হিন্দু, তাই অনেকেই সুজাতা দেবীকে সুজাতা আপা বলেই ডাকে। সুজাতা দেবী শ্যামলা, মোটাসোটা মহিলা, সারাক্ষণ পান খেয়ে মুখ লাল করে থাকে, চোখে মোটা ফ্রেমের চশমা। বাড়িওয়ালার স্ত্রীরা খুব অহংকারী হয়ে থাকে বলে শোনা যায়। এক্ষেত্রে কথাটা ঠিক খাটে না। ভদ্রমহিলা বেশ মিশুকে ও হাসি খুশি। প্রথম পরিচয় তাকে ভালো লেগে গেল সুরভির। বাড়িওয়ালার 3 মেয়ে, কোনো ছেলে নেই। 2 মেয়ের বিয়ে হয়েছে। সেই দুজন স্বামী সহ, একজন হায়দ্রাবাদ আর একজন দুবাইয়ে থাকে। প্রতি সপ্তাহেই খবরাখবর নেয়। সবচেয়ে ছোট মেয়ে মেডিকেল কলেজে পড়ে, 2nd ইয়ার। একদিন কথায় কথায় সুজাতা দেবী বলে উঠলেন, জানো তো সুরভি, একটা ছেলের খুব শখ ছিল আমাদের দুজনেরই। প্রচণ্ড ইচ্ছে ছিল একটি ছেলে হবে, তাকে কোলে পিঠে মানুষ করব, কিন্তু ভাগ্য সহায় হয়নি জানো। কিন্তু সময় তো চলে যায়নি। কিছু না ভেবেই হঠাৎ বলে ফেলল সুরভি। কিন্তু এই কথাটা শোনা মাত্রই সুজাতা দেবীর চেহারা কালো হয়ে গেল। এই পরিবর্তন সুরভির দৃষ্টি এড়াল না। কি হয়েছে দিদি? না না, কিছু না, কিছু না, কিছু হয়নি। সুজাতা দেবী তক্ষুনি উঠে চলে গেলেন। সেদিন ব্যাংকের সামনে হঠাৎ ইলিয়াসের সাথে দেখা। জয়ন্ত প্রথমে চিনতে পারেনি। ইলিয়াসের মুখ ভর্তি দাড়ি গোঁফ, সাইজেও প্রায় দ্বিগুণ হয়ে গেছে। পেছন থেকে জয়ন্তকে জাপটে ধরল ইলিয়াস। আরে দোস্ত, তুই? জয়ন্তর মুখ দিয়ে কথা সরল না। ইলিয়াস জয়ন্তর স্কুল জীবনের বন্ধু। মাঝে দেখা হয়নি প্রায় 1 যুগ। শুনেছিল ব্যাটা প্রথমে বহুদিন কলকাতা আর তারপর অবশেষে জার্মানি চলে গেছে। কোথায় আছিস এখন? ওই তো একটা কনস্ট্রাকশন ফার্মে আছি। এখানেই। তুই? আমিও এখানেই তো এখন। সে কি দোস্ত, বহরমপুর চলে এলি কবে? এই জলদি বাসার ঠিকানা দে, বলল ইলিয়াস। ছোট্ট একটা কাগজে বাড়ির ঠিকানা লিখে দিল জয়ন্ত। কাগজটার দিকে তাকিয়ে হঠাৎ কেমন ভুরু কুঁচকে উঠল ইলিয়াসের। বাড়ির নামটা কি তেহরা মঞ্জিল? হ্যাঁ, কেন? বাড়িওয়ালার নাম মুসা, তাই না? মুসাই বোধ হয়। আমি তো আব্দুল নামেই চিনি, তবে ওনার স্ত্রী হিন্দু। তা কতদিন ধরে আছিস ওখানে?
এই তো প্রায় 2 মাস। বাড়িটা একটু পুরনো হলেও জলের দরে পেয়ে। জয়ন্তর কথা শেষ হলো না, তার আগেই অদ্ভুত এক স্বর বেরিয়ে এলো ইলিয়াসের গলা দিয়ে। গলা একেবারে খাদে নামিয়ে ফেলে ইলিয়াস জয়ন্তর কানে কানে ফিসফিস করে বলল, ভাই পালা, এক্ষুনি পালিয়ে যা ওখান থেকে, পালা। ইলিয়াসের গলার মধ্যে এমন কিছু ছিল যেটা শুনে গায়ের সমস্ত লোম দাঁড়িয়ে গেল জয়ন্ত। নিজেকে সামলে উঠতে সময় লাগলো তার। এ কথা বলছিস কেন তুই ইলিয়াস? অনেকক্ষণ ধরে হর্ন দিচ্ছিল একটা গাড়ি ওদের পেছন থেকে। এবার গাড়ির দরজাটা খুলে গেল। অল্প বয়সী একটা ছেলের চেহারা উঁকি দিল ভেতর থেকে। ব্যস্ত হয়ে বলে উঠল ইলিয়াস, এই দেরি হয়ে যাচ্ছে দোস্ত, আজ আমি যাই। ইলিয়াস বিদায় জানিয়ে গাড়ির দিকে রওনা হতেই খপ করে ওর হাতটা চেপে ধরল জয়ন্ত। মস্করার জায়গা পাও না, না কেবল অন্যের ঠিকানা নিয়ে খালাস। দাঁত দিয়ে জিভ কামড়ে পকেট থেকে একটা কার্ড বের করলো ইলিয়াস, বাড়িয়ে ধরল জয়ন্তর দিকে, বলল, এ বাবা সরি দাঁড়া, এই নে, সময় করে আসিস। আচ্ছা, গাড়িতে ওরা কারা? ওরা বিজনেস পার্টনার। আর ওই অল্প বয়সী ওটাকে? কিছু বলার জন্য মুখ খুলল ইলিয়াস, কিন্তু বলল না। ঘুরে দাঁড়িয়ে হাঁটতে লাগলো গাড়ির দিকে। যেতে যেতে বলল, দোস্ত বাড়িতে আসিস, তোর বউকেও নিয়ে আসিস, তখন কথা হবে। শোঁ শব্দ করে নাকের সামনে দিয়ে বেরিয়ে গেল ইলিয়াসের বিএমডাব্লিউ গাড়িটা। ভিজিটিং কার্ডের ওপর চোখ বুলিয়ে বোকা বনে গেল জয়ন্ত। কার্ডটা ইলিয়াসের নয়, অন্য কারো। নিশানাথ চক্রবর্তী নামক কলকাতার একজন আইনজীবীর নাম লেখা রয়েছে তাতে। ঠিকানাটা 41 ফ্রি স্কুল স্ট্রিট, কলকাতা। কোনো সন্দেহ নেই ভুল করে অন্য লোকের কার্ড ধরিয়ে দিয়েছে ব্যাটা। হাঁটতে শুরু করলো জয়ন্ত। ব্যাংকের কাজটা দ্রুত সেরে ফেলতে হবে। সপ্তাহে 2 দিন জিনি রিমিদের স্কুল থাকে না। সুরভির ভোগান্তি তখন বেড়ে যায়। বাচ্চা দুটোকে চোখে চোখে রাখাও একটা ভোগান্তি। যদিও সিঁড়িতে ছাদে রেলিং লাগানো হয়েছে, কিন্তু বিপদের কি শেষ আছে? সমস্যা হলো দিবাকর বাচ্চা দুটোকে একদম সামলাতে পারে না। ওদের ঘুম পাড়াতে গিয়ে নিজেই ঘুমিয়ে পড়ে। গতকাল মেয়ে দুটো দিবাকরকে ঘুম পাড়িয়ে রেখে ছাদে চলে গিয়েছিল। সুরভি এখনো শিউরে ওঠে ভাবলে। ভাগ্যিস ছাদে গিয়েছিল, যদি সিঁড়ি দিয়ে নিচে নেমে যেত। ছুটির দিনগুলোতে জয়ন্ত বাচ্চাদের সাথে ব্রেকফাস্ট করে, দুপুরেও একসাথে খায়। আজকের দিনটা ব্যতিক্রম। সে আগে ভাগে বলে দিয়েছে দুপুরে ফিরবে না, তাই জিনি রিমি সকাল সকাল লাঞ্চ করতে বসেছে। সকাল সকাল লাঞ্চ করার পেছনে অবশ্য অন্য কারণ আছে। আজকে সুরভি ওদের সিনেমা দেখতে নিয়ে যাবে। নতুন যে ছবিটা বাচ্চাদের জন্য এসেছে নাকি খুব মজার। ওদের জামা পাল্টে দিয়ে ইস্ত্রি করা নতুন জামা পরালো সুরভি, চুল আঁচড়ে দিল। তারপর নিজে কাপড় পাল্টানোর জন্য শোয়ার ঘরে ঢুকলো। দিবাকরকে বলল, দিবাকর যাও তো, ওদের নিয়ে ড্রয়িং রুমে খেলে এসো একটু। ড্রয়িং রুমে যেতে হলে সিঁড়ির পাশ দিয়ে ঘুরে যেতে হয়। দিবাকর জিনি ও রিমিকে নিয়ে সিঁড়ির কাছটায় এলো। জায়গাটা পেরিয়ে যাওয়ার সময় হঠাৎ জিনি দিবাকরের কানে কানে বলল, তোমাকে ধাক্কা দি। জিনির বলার ভঙ্গিতে এমন কিছু ছিল যা শুনে রীতিমতো চমকে উঠল দিবাকর। বুকটা হঠাৎ ধরাস করে কেঁপে উঠল। ও ঢোক গিলে বলল, এই ধাক্কা দিলে যে পড়ে যাবো সোনামণি। পড়ে গেলে অসুবিধা কি? পড়ে গেলে অসুবিধে কি মানে? দিবাকরের হাত পা ঠান্ডা হয়ে এলো। বলে কি হারামজাদি! লাফ দিয়ে সিঁড়ির কাছ থেকে সরে যেতে চাইল সে, কিন্তু পারল না। মনে হলো কেউ যেন তাকে শক্ত করে ধরে রেখেছে ওখানে, এক চুলও নড়তে পারছে না। পড়ে গেলে কোনো অসুবিধা নেই। ওকে সমর্থন করলো রিমি। সেও যেন ওর মুখ দেখা দেখি একইভাবে একই সুরে বলে উঠল, পড়ে গেলে
কোনো অসুবিধা নেই। দিবাকরের পেছনে এসে ধীরে ধীরে দাঁড়ালো ওরা। আছড়ে টেনে নিজেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে দিবাকর, কিন্তু এক চুলও নড়তে পারল না। সাঁড়াশির মতো একজোড়া হাত পেছন থেকে জাপটে ধরল ওকে। এই হাত কার? জিনির, রিমির। অসম্ভব। দিবাকর বিড়বিড় করতে লাগলো, বাঁচাও, 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 ভগবান, ভগবান বাঁচা দাও, ভগবান বাঁচা দাও, বাঁচাও, 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 ভগবান বাঁচা দাও। পেছন থেকে ফিস ফিস করে কেউ বলল, কোনো অসুবিধা নেই, তোমাকে ধরার জন্য নিচে একজন দাঁড়িয়ে আছে, দেখো। সিঁড়ির দিকে তাকালো দিবাকর। ঘাড়ের কাছে সব লোমগুলো যেন দাঁড়িয়ে গেল। কিন্তু ওটা কি? ওপরের দিকে কি উঠে আসছে? ওটা কি? সেটা বুঝে ওঠার আগেই পেছন থেকে একজোড়া হাত দিবাকরকে ধাক্কা দিয়ে ফেলে দিল নিচে। প্রচন্ড চিৎকার নিচ থেকে ভেসে এলো কিছুটা, কিন্তু বাচ্চা দুটোর মিলিত হাসিতে শব্দটার বেশিরভাগই কোথায় যেন হারিয়ে গেল। শোয়ার ঘর থেকে বেরিয়ে হাঁপ ছাড়ল সুরভি। জিনি, রিমি, তোমরা কোথায়? কোনো জবাব দিল না কেউ। মনে মনে দিবাকরের মুন্ডুপাত করলো সুরভি। নিশ্চয়ই মেয়ে দুটোকে নিয়ে ছাদে চলে গেছে। শোবার ঘরের ব্যালকনি দিয়ে ছাদের প্রায় সবটুকু দেখা যায়। ব্যালকনিতে দাঁড়িয়ে কাউকে দেখতে পেল না সুরভি। তবুও গলা চড়িয়ে আরেকবার ডাকল, জিনি, এই জিনি, রিমি, কোথায় তোমরা? প্রতিধ্বনি যেন ব্যঙ্গ করল তাকে। কাঁপা কাঁপা হাতে কপালের ঘাম মুছল সুরভি। বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে। কেউ কোনো সাড়া দিচ্ছে না কেন? লুকোচুরি খেলছে ড্রয়িং রুমে। কিন্তু খানিক এগিয়ে ড্রয়িং রুমে যাওয়ার পথে একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। দেখল জিনি ও রিমি সিঁড়ির গোড়ায় পাশাপাশি দাঁড়িয়ে আছে। মাথা দুটো ঈষৎ ঝুঁকে আছে সামনে। কি দেখছে ওরা? অমন আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে কেন? দিবাকর কোথায়? এই, কি দেখছিস তোরা? হ্যাঁ? মেয়ে দুটোর কাঁধে হাত রাখল সুরভি। কেউ কোনো জবাব দিল না। সুরভির পা থেকে মাথা পর্যন্ত ভয়ের ঠান্ডা স্রোত বয়ে গেল। মেয়ে দুটোর শরীর অমন শক্ত কেন? মনে হচ্ছে পাথরের গা। পলক্ষীন চোখে কি দেখছে ওরা সিঁড়িতে? আরো কিছুটা এগিয়ে গেল সিঁড়ির রেলিংয়ের ধারে। একটা পিন পতন নীরবতা সারা বাড়িতে। ওর সামনে যন্ত্রের মতো দাঁড়িয়ে রয়েছে দুই মেয়ে। ওদের দিকে তাকিয়ে বারবার বুকের ভেতরটা যেন ছ্যাঁত করে উঠছে। সুইচ টিপে সিঁড়ির বাতি জ্বালালো সুরভি। নিশানাথ চক্রবর্তীর ভিজিটিং কার্ডের উপর হাতে লেখা একটা টেলিফোন নাম্বার পেল জয়ন্ত। অকুল সমুদ্রে যেন একটু খড়কুটো পেল। হাতের লেখাটা ইলিয়াসের নিজের। কাজেই ফোন নাম্বারটাও হয়তো ওর পরিচিত কারোর। টেলিফোন নাম্বারটা ইলিয়াসের নয়, ইলিয়াসের কোনো বন্ধুরও নয়। ওটা একটি বহুজাতিক ওষুধ কোম্পানির, তবে কোম্পানিটি ইলিয়াসের সুপরিচিত। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গড় গড় করে ইলিয়াসের টেলিফোন নাম্বার জয়ন্তকে জানিয়ে দিল। কে? জয়ন্ত? আরে ওরে বাবা! টেলিফোন পেয়ে অনেকক্ষণ হো হো করে হাসলো ইলিয়াস। হাসি যেন থামতেই চায় না। তোর হাসিটা অসহ্য লাগছে, বন্ধ কর, দয়া করে থাম প্লিজ। ধমকে উঠল জয়ন্ত। এই বিশ্বাস করবি কিনা জানি না, আজকে সন্ধ্যাতেই তোর বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। ধাপ্পাবাজি রাখ। আরে সত্যি সত্যি বিশ্বাস কর, কাসিম বাজারের কাছে গিয়ে টের পেলাম তোকে ভুল কার্ড দিয়ে এসেছি। আবার হাসতে শুরু করে ইলিয়াস। আমি রিসিভার নামিয়ে রাখছি ভাইয়া, তোর এই ইয়ার কি আমার সহ্য হচ্ছে না।
আরে বাবা, চড়ছিস কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই তো থেমে গেলাম। শান্তি? তাহলে তোর কথা অনুযায়ী তুই সন্ধ্যায় আমার বাড়ি আসছিস, তাই তো? আর বৌদিকে সঙ্গে নিয়ে, ডান? তখন বিস্তারিত আলাপ হবে। আরে দাঁড়া দাঁড়া, জাস্ট আ মিনিট। তুই যে বিষয়ে আলাপ করতে চাইছিস তা কিন্তু ওই তেহরা মঞ্জিলে করা যাবে না। কেন? সেটা দেখা হলে সামনাসামনি বলবো। তো সেই আলোচনাটা কোথায় করা যাবে তাহলে? এক কাজ কর না, তুই সোজা মোহনমল পেরিয়ে ওই পুরনো পুলিশ লাইন রোড ধরে আয়। একদম সোজা রাস্তা, আমি তোকে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শোন। ওই রাস্তা দিয়ে এসে দিবাকর মারা গেল একদিন পরে। ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। ডাক্তারের রিপোর্টে বলা হলো মস্তিষ্কের রক্তক্ষরণজনিত মৃত্যু। পুলিশ কয়েক দফা জেরা করলো সুরভিকে, জেরা করলো জয়ন্তকেও, কিন্তু কোনো কিছু উদ্ধার করতে পারল না। ছোট ছোট দুটো বাচ্চা ধাক্কা দিয়ে দিবাকরকে ফেলে দিয়েছে, এটা বিশ্বাসযোগ্য মনে হলো না কারোর। পুলিশ কিছু করতে পারবে না রে। চায়ের কাপে চুমুক দিল ইলিয়াস। খামখা সময় নষ্ট করবে। কেন পারবে না? কারণ এটা পুলিশের কেসই নয়। তাহলে কার কেস এটা? কার কেস বলতে পারবো না, কারণ ভূত প্রেত নিয়ে কারা ডিল করে তা আমি জানি না। তুই কি আমার সাথে ইয়ার্কি করছিস? তোর সাথে খামোখা ইয়ার্কি করবো কেন? তুই ভূত প্রেত বিশ্বাস করিস নাকি? না, করি না। তাহলে তোকে যতক্ষণ ধাক্কা দেয়নি ততক্ষণ তুই ব্যাপারটা বুঝবি না। একবার ধাক্কা খেলেই বুঝবি ভূত প্রেত বিশ্বাস অথবা অবিশ্বাস করার জন্য হাতে সময় কত কম থাকে। হ্যাঁ হ্যাঁ, জোর গলায় সমর্থন জানালো সুরভি। একদম সময় দেন। আমি একেবারে বুঝতেই পারিনি কিভাবে এগুলো হয়ে গেল। কারা সময় দেয় না? মহা বিরক্ত হলো জয়ন্ত। ওই মানে ওরা আর কি। ইলিয়াসের দিকে আঙুল দেখালো সুরভি। উনি যাদের কথা বললেন। বোকার মতো কথা বলো না। ভূত প্রেত বলে কিচ্ছু নেই। আমাকে ধাক্কা দিল কে তাহলে? তোমাকে কেউ ধাক্কা দেয়নি, তুমি এমনি এমনি পড়ে গেছো। বাহ, এমনি এমনি পড়ে যাবো কেন? কারণ তোমার ব্রেন উত্তেজিত ছিল। দাঁড়া দাঁড়া, জাস্ট এ মিনিট। যা বুঝছি তাতে ওই সিঁড়ির কাছে এলেই সবার ব্রেন উত্তেজিত হয়, তাই তো? সবার কথা আসছে কোত্থেকে? কেনই বা আসছে? আহা, তুই বল না, তুই যখন সিঁড়িতে অশরীরীর পায়ের আওয়াজ শুনেছিলি তখন কি তোর ব্রেন ঠিক ছিল? ঠিক থাকবে না কেন? গলা ছেড়ে হাসলো ইলিয়াস। ওরে বাবা, তোর লজিক এলোমেলো হয়ে যাচ্ছে। একটু আগেই বলেছিস ভূত প্রেত বলে কিছু নেই। কপালের ঘাম মুছল জয়ন্ত। তাকে ক্লান্ত দেখাচ্ছে, মনে হচ্ছে বয়স বেড়ে গেছে। ব্যালকনিতে চেয়ার পেতে বসেছে ওরা। ডিনার সেরেছে একটু আগে। খোলা বাতাসে চুল উঠছে তিনজনেরই। আকাশে গোল থালার মতো চাঁদ। পূর্ণিমা না হলেও তার কাছাকাছি কিছু একটা হবে। কারেন্ট চলে যাওয়ায় বেশ ভালো লাগছে পরিবেশটা। অন্ধকারের মধ্যেও জ্যোৎস্না পর্যাপ্ত আলো দিয়ে একটা মায়াবী পরিবেশ তৈরি করেছে। সিগারেটের ছাই ঝাড়ল জয়ন্ত। তোর কি ধারণা ওই সিঁড়িতে কিছু একটা আছে? ছাড় এখন, সব বাদ দে, অন্য কিছু বল। তোদের বিয়ের গল্প বল না। ভাবির সাথে কি পূর্ব পরিচয় ছিল? তুই সেদিন আমাকে ওই মঞ্জিল থেকে পালিয়ে যেতে বললি কেন? খানিক ফিসফিস করে বলল জয়ন্ত। ছাড় না দোস্ত, এমনি বলেছিলাম। মিথ্যে কথা, তুই কিছু একটা চেপে যাচ্ছিস। ইলিয়াসের দিকে তর্জনী তাক করল জয়ন্ত। ওই সিঁড়ি সম্পর্কে কি জানিস তুই বল। দেখ দোস্ত, তুই বিশ্বাস কর আর না কর, ওই সিঁড়ির সম্পর্কে আমি অ্যাটলিস্ট কিছু জানি না। জয়ন্তকে রেগে উঠতে দেখে তাড়াতাড়ি যোগ করল ইলিয়াস। তবে আমি একটা গল্প জানি, অদ্ভুত গল্প। তোর সিঁড়ির সাথে এটার কোনো সম্পর্ক আছে কিনা জানি না, তাও শুনবি নাকি? বল।
ইলিয়াস পায়ের ওপর পা তুলে বসল। তখন সবেমাত্র বিয়ে করেছি কলকাতায়। মেহেদির আমেজ তখনও পুরোপুরি কাটেনি। ওই অবস্থাতেই চাকরি পেয়ে গেলাম একটা এনজিওতে, তবে অফিস আবার এই বহরমপুর। তো আমি চলে এলাম। বউ থাকলো কলকাতায়। সময়টা ওই 1981 সাল। এই তোর গল্প? ইলিয়াসকে থামিয়ে দিল জয়ন্ত। হ্যাঁ। এটা তো তোর ব্যক্তিগত জীবনের ঘটনা, গল্প হবে কেন? গল্প বলছি এই কারণে যে আজ পর্যন্ত বহু লোকের কাছে এই ঘটনা বলেছি, পুলিশকেও বলেছি, কাউকেই বিশ্বাস করাতে পারিনি। সবার ধারণা এটা গল্প। আমি এটাও জানি একটু পরে তোদেরও ধারণা সেটাই হবে। আচ্ছা ঠিক আছে, তুই বল। নতুন নতুন বিয়ে করলে ছেলেরা বাসা থেকে খুব একটা বের টের হয় না। সন্ধে 7টার পর বাসায় মেহমান এলে বিরক্ত হয়। একটু পর পর ঘড়িতে সময় দেখে, হাই তোলে। অফিসের টেলিফোন ঘন ঘন এনগেজড পাওয়া যায়। তবে আমার বেলায় সেরকম কিছুই হলো না। সদ্য বিবাহিত একজন লোকের চাকরি জীবন শুরু হলো ব্যাচেলারের মতো। সুরভি হাসি চাপতে গিয়ে বিষম খেল। জয়ন্ত বলল, তারপর বউ নিয়ে এলি? বউ নিয়ে এলে কি তোদের আজ বাবুর্চির রান্না খাওয়াই? তাহলে সবকিছু ঠিকঠাক করে ওকে নিয়ে আসবো, এমন সময় ছোট্ট একটি ঘটনা ঘটল। আর সেই ঘটনাই হলো আমার গল্প। কিন্তু এর সাথে সিঁড়িটার কি সম্পর্ক? জানতে চাইল জয়ন্ত। আরে বাবা শোনি না, সম্পর্ক আছে বলেই তো বলছি। গল্পটা শোন, তবে বুঝতে পারবি। সিগারেট চলবে? দে দে। সিগারেটের প্যাকেট এগিয়ে দিল ইলিয়াস, নিজেও একটা নিল। তো বহরমপুরে বাসা পাওয়া যে কি ঝক্কি তা হাড়ে হাড়ে টের পেলাম। সস্তা দামের হোটেলে থাকি, সারাদিন অফিস করি, আর সন্ধেবেলায় বাসা খুঁজে বেড়াই। তো এরকমই ঘুরতে ঘুরতে একদিন গোরা বাজারে সুজাতার সঙ্গে দেখা। কার সাথে? নড়ে চড়ে বসলো সুরভি। সুজাতার সাথে। সুজাতা দেবী আপনাদের বাড়িওয়ালার স্ত্রী। ওমা, আপনি আগে থেকে চিনতেন? হ্যাঁ, তা চিনতাম, কারণ সুজাতা দি আমার দূর সম্পর্কের আত্মীয়। বয়সে 2 বছরের বড়, আর আমার শৈশবের খেলার সাথী। তারপর? তো সেদিন সুজাতার সাথে আপনাদের বাড়িওয়ালা, কি নাম যেন, হ্যাঁ মুসাও ছিল। লোকটাকে আগে দেখিনি, কিন্তু চোখ মুখ দেখেই বুঝলাম ভয়ানক শয়তান লোক। আর সুজাতা যে কিভাবে তার সাথে ঘর করছে সেটা বুঝতে আমার আরও কয়েকদিন সময় লেগেছিল। এখন আমি থাকার জন্য বাসা খুঁজছি জানতে পেরে সে নিজেই জানালো যে সে বাসা ভাড়া দেবে, আর আমি বোকার মতো রাজিও হয়ে গেলাম। সিগারেটের ছাই ঝাড়ল ইলিয়াস। 2 নম্বর ভুলটা করলাম সুজাতার সাথে ঘনিষ্ঠ হয়। সুজাতা ছিল আমার বড় বোনের মতো। ওর থেকে সব শুনলাম ফাঁকে ফাঁকে। মুসা ওকে ধমকি দিয়ে শাদি করেছে। আমারও মনের সন্দেহ দূর হলো। খানিক বড় হয়ে যখন সুজাতাকে বলেছিলাম আমি ওকে শাদি করতে চাই, তখন সুজাতার বাবা মায়ে প্রচণ্ড অপমান করে গলা ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দিয়েছিল। আর এমনই ভাগ্য সুজাতার, সেই মুসলমানের সাথেই নিজের সব সম্মান ইচ্ছে খুইয়ে জোর করে শাদি সংসার করতে বাধ্য হচ্ছে সুজাতা। সুজাতার ঘরে প্রায়ই যেতাম আমি। ঘুণাক্ষরেও বুঝতে পারিনি যে মুসা আমাকে সন্দেহ করছে। জয়ন্তর চোখের দৃষ্টি আর একটু তীক্ষ্ণ হলো। তোদের একদিনের ঘটনা বলি। মুসা একবার মালদা গেছে। বাসায় সুজাতা একা। কাজের ছেলেটি এসে খবর দিল সুজাতা আপার খুব জ্বর। তাই আমি কোনো কিছু না ভেবেই সিঁড়ি ভেঙে উপরের দিকে ছুটলাম। সিগারেটে লম্বা টান দিল ইলিয়াস। জ্বর ছিল ঠিকই, কিন্তু খুব বেশি ছিল না। আমি কাজের ছেলেটিকে ডাক্তারের কাছে পাঠিয়ে সুজাতার পাশে বসলাম। একটা হাত রাখলাম ওর কপালে। ও কেঁদে উঠল। আমিও আর সামলাতে পারলাম না নিজেকে। বুঝলাম ছোটবেলার থেকে একটুও বদলায়নি ওর মন। যে ভালোবাসা আমায় তখনও দিয়েছিল, এখন তার থেকেও বেশি জড়িয়ে ধরল ও আমায়। আর ঠিক সেই সময় ওই শয়তান মুসা এসে ঘরে ঢুকল। ব্যালকনিতে পিন পতন, নিস্তব্ধতা। কারোর মুখে কোনো কথা নেই। পরের মাসে সুজাতা আপার একটি ছেলে হলো।
চাঁদের মতো ফুটফুটে ছেলে। বেচারির খুব শখ ছিল ছেলের, বাড়িওয়ালারও, কিন্তু খুশি হতে পারল না কেউ। বাড়িওয়ালার চেহারা আবলুস কাঠের মতো হলেও এই ছেলের গায়ের রং যে হলো ফর্সা, চিবুকের কাছে আবার একটা তিল। অন্ধকারে নিঃশ্বাস নিল সুরভি। চাঁদের আলোয় ইলিয়াসের ফর্সা চেহারাটা চিকচিক করছে, তিলটাও। বছর ঘুরতে না ঘুরতেই ছেলেটা মারা গেল। কিভাবে মারা গেল তা বলতে পারি না, শুনেছি হামাগুড়ি দিয়ে সিঁড়ি থেকে নিচে পড়ে গেছে। তুই তখন কোথায়? আমি তখন অফিসে। আর তোর বউ? ও বোলপুরে। বোলপুর কেন? ও তখন চাকরি করছে একটা স্কুলে, বেসরকারি স্কুল। চাকরির খুব শখ ছিল জোবেদার, আমিও তাই আর না করিনি। সিগারেট নিভিয়ে ফেলল ইলিয়াস, তারপর চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝল। তারপর ধৈর্য হারিয়ে ফেলল সুরভি। তারপর কি হলো? জানতে চাইল জয়ন্ত। ঘড়ি দেখল ইলিয়াস। কিরে, বাসায় যাবি না? রাত 11টা বাজে। ওরে বেয়াদব রে! ক্ষিপ্ত হয়ে উঠল জয়ন্ত। তারপর কি হলো বল। তারপর আর কি হবে? পরের সপ্তাহে অফিসের কাছাকাছি একটা ফ্ল্যাটে চলে এলাম। ফ্ল্যাট খালি হয়ে গিয়েছিল আগেই, কিন্তু তেহরা মঞ্জিল ছেড়ে যাব কি না ঠিক সিদ্ধান্ত নিতে পারছিলাম না। ইলিয়াস জাগ থেকে জল ঢেলে ঢকঢক করে এক গ্লাস জল খেলো। তেহরা মঞ্জিলের সাথে ওটাই আমার শেষ সাক্ষাৎ। সুজাতা দেবীর সাথেও? হ্যাঁ, সুজাতার সাথেও। জয়ন্ত তীক্ষ্ণ চোখে ইলিয়াসের দিকে তাকালো। তোর কি মনে হয় না এটা একটা মার্ডার কেস? মনে না হওয়ার কি আছে, এটা তো জলের মতো পরিষ্কার। ইলিয়াস আর একটা সিগারেট ধরা। মজার কথা কি জানিস, বাড়িওয়ালা আজ পর্যন্ত একবারও ছেলের কবর দেখতে যায়নি। বলিস কি? হ্যাঁ, ঠিকই বলছি। পুলিশকে জানিয়েছিলি? না। কেন? ওখানেই তো সমস্যা। আমি যখনই পুলিশকে জানানোর জন্য থানায় যাই, আমার সাথে সাথে ওই ছোট ছেলেটাও যায়, পা জড়িয়ে থামানোর চেষ্টা করে। কোন ছেলেটা? ওরে বাড়িওয়ালার সেই ছেলেটা। মোড়া ছেলেটা? হ্যাঁ। অসম্ভব। একটা কথা তখন বলা হয়নি, আমি যেদিন ওই বাসা ছেড়ে চলে আসি, আমার সাথে সাথে ওই ছেলেটাও চলে আসে। আরে ইলিয়াস, অসম্ভব অসম্ভব! কি বলছিস তুই? আর দিনের বেলায় মাঝে মাঝে ও ওই বাড়ির সিঁড়িতে খেলতে যায়, লোকজনের সাথে মজা করে, বলল ইলিয়াস, যেন জয়ন্তের কথা তার কানেই ঢোকেনি। আবার রাতের বেলায় ফিরে আসে। তা তোকে থানায় যেতে বাধা দেয় কেন? ওর বিশ্বাস মামলা হলে বাবার ফাঁসি হয়ে যাবে, তখন মাকে কে দেখবে। জয়ন্ত স্তম্ভিত হয়ে গেল। ইলিয়াসের মাথা যে পুরোপুরি খারাপ হয়ে গেছে তাতে কোনো সন্দেহ রইল না। সে কি রোজ রাতেই এখানে আসে? জানতে চাইল সে। হ্যাঁ, রোজ। আজ আর আসবে না, তাই না? জয়ন্তর গলায় বিদ্রুপ। ইলিয়াস শব্দ করে হাসল। আমি তো গোড়াতেই বলেছি, আমার এই গল্প কেউ বিশ্বাস করে না। তোরাও করবি না আমি জানতাম। যদি ছেলেটিকে এনে হাজির করি তাহলেও না। না, সেটা কেন? আগেও তো বহু লোকের সামনে এনে হাজির করেছি, কোনো লাভ হয়নি। ওরা তো বাড়িওয়ালার মরা ছেলেটাকে দেখেনি। কি প্রমাণ আছে এই ছেলেই সেই ছেলে? সুরভি হঠাৎ চিৎকার করে উঠল। আমি দেখেছি, আমি চিনতে পারবো, তাকে হাজির করুন। জয়ন্ত আশ্চর্য হয়ে গেল। সে কি? তুমি কোথায় দেখেছো? সুজাতা দেবীর শোয়ার ঘরে, দেয়ালে টাঙানো ছবি। ইলিয়াস আবারও হাসলো, যেন খুব মজা পেয়েছে। আরে বাবা, তাকে তো আপনি একটু আগেই দেখেছেন, চিনতে পারেননি? কোথায়? চমকে উঠল সুরভি। কেন? একটু আগে যে সিগারেটটা দিয়ে গেল। খানিকক্ষণ কেউ কোনো কথা বলতে পারল না। অন্ধকার ছিল বলে হয়তো। এখন ডাকুন, এখন কারেন্ট এসেছে। ব্যালকনির বাতিতে জ্বালান, তারপর ডাকুন।
ব্যালকনির বাতিটা জ্বালালো ইলিয়াস। তারপর বারান্দায় দাঁড়িয়ে কাকে যেন ডাকলো। বেশ কিছুক্ষণ সময় দাঁড়িয়ে গেল স্তব্ধ হয়ে। আর তারপর আর হিম করা একটা শব্দ শুনতে পেল জয়ন্ত ও সুরভি। দুজনেই পাথরের মতো স্থির হয়ে গেল, কান পেতে ভালো করে শব্দটা শুনতে লাগলো। সিঁড়ি বেয়ে একজোড়া কচি পায়ের শব্দ এগিয়ে আসছে ধীরে ধীরে, হামাগুড়ি। এতক্ষণ তোমরা শুনছিলে শাহেদ ইকবালের হাড় হিম করা ভয়ের গল্প সিঁড়ি অবলম্বনে প্রতি রাতে সে আসে। নাট্যরূপে সুশ্রিক, গল্প পাঠে ছিল সায়ন্তন, সুরভির চরিত্রে শ্রেয়া, জয়ন্ত ও দিবাকরের চরিত্রে সুশ্রিক, ইলিয়াস বাড়িওয়ালা আব্দুল মুসারের চরিত্রে শঙ্খ, জিনি ও রিমির চরিত্রে দিব্যানী। আজকের পর্বের সমগ্র ধ্বনি পরিকল্পনা ও আবহে ছিল সুশ্রিক, অলঙ্করণে ছিল মোনালিসা, পরিচালনা ও উপস্থাপনায় টিম কাউন্টলেস টেলস। এবার যার জন্য এতক্ষণ তোমরা অপেক্ষা করছো সেই প্রশ্নের পালা। আচ্ছা বলো তো, গল্পের মুখ্য চরিত্র জয়ন্ত যে বাড়িটা ভাড়া নিয়েছিল তার নাম কি? ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে জানাও এই প্রশ্নের উত্তর। আজকের উপস্থাপনা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও কমেন্ট করে, আর আমাদের উৎসাহিত করতে অবশ্যই গল্পগুলো সবার সঙ্গে শেয়ার করে দিও। তাহলে আজকের মতো চলি, পরের সপ্তাহেই আসছে আরও একটি নতুন গল্প। ততক্ষণে সঙ্গে থাকো আর শুনতে থাকো কাউন্টলেস টেলস, গল্প যেখানে অল্প নয়।